ইয়েস স্যার। ঘটনাচক্রে মারুফ একটা প্রশ্ন করে আরদিনকে। বলল, একটা প্রশ্ন করব স্যার। নির্দ্বিধায় বলো। আপনি আপনার শ্বশুরকে কখনো বাবা কখনো সাদমান হক নাম সম্বোধন করে কেন ডাকেন? যে কোনো একটা বলতেও পারেন। জি। তা বলা যায়, কিন্তু মারুফ আমি যখন ডিউটিতে থাকি তখন সাদমান হক অপরাধী আর আমি দায়িত্বরত অফিসার। অপরাধী যতই আপন হোক, দায়িত্বের ক্ষেত্রে সে অপরাধী আমি আমার দায়িত্বে। আর যখন অফ ডিউটিতে থাকি তখন না চাইতেও তিনি আমার শ্বশুর, সে খাতিরে তাকে বাবা ডাকতে হয়। সবথেকে বড় কথা, তোমাদের ভাবি এখনোই কিছু জানেন না, তাই তার জন্য হলেও আমাকে বাবা ডাকতে হয়। বুঝেছো? স্যার। স্যার মিটিং শেষ। তোমার কিছু বলার আছে সিয়াম? থাকলে বলতে পারো, শুনছি। ইয়েস, মানে বলছিলাম কি স্যার, এখন অর্ডারটা দেওয়া যাবে? আমার না খুব খিদে পেয়েছে। আরদিন ব্যতীত বাকিরা মুখ লুকিয়ে হাসছে। আরদিন বলল, মাঝে মাঝে ভেবে পাই না আফি তোমাকে কিভাবে সহ্য করে। হবু শ্বশুর বাড়ি থেকে না খাইয়ে পাঠিয়েছে? না স্যার, খেয়ে এসেছি। জামাই আদর দারুণ ছিল, কিন্তু টেনশন, আবারও খিদে পেয়েছে। রেস্টুরেন্টে মানুষ তো আসে খাবার খাওয়ার জন্যই, তাই না স্যার? তাই খিদে পেয়েছে। উপস্থিত বাকি চারজন সিয়াম এবং আরদিনের কথোপকথন শুনে মুচকি হাসি ফেলল। ছয়জনে একসঙ্গে হাসি দিয়ে ওঠে। পরিশেষে খাবার অর্ডার করে। খাবার শেষ, রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ে ওরা ছয়জন। অতঃপর ছয়জন আলাদা হয়ে নিজ নিজ গন্তব্যে রওনা হয়। আরদিন ভাবতেও পারছে না আসন্ন সময় তাদের জন্য কি অপেক্ষা করছে। ছয়জনের একত্রিত ইনফরমেশনে একজন ব্যক্তির অস্বস্তি নাড়িয়ে দেবে, তছনছ করে দেবে তার শৈশব, কৈশোর থেকে বর্তমানে হোল লাইফ। সত্য মিথ্যার মাঝে ঝুলবে তারা বাছা মরা। অপরদিকে উন্মোচন হবে কারো সত্যি যা চাপা পড়েছিল বছরের পর বছর। সে সত্যি যা কল্পনায় ভাবতেও গা শিউরে উঠবে। দক্ষিণ এশিয়ায় মুম্বাইয়ের পরে দ্বিতীয় বৃহৎ অর্থনীতির শহর ঢাকা। একই সঙ্গে রাজধানী ঢাকা বিশ্বের অন্যতম দূষিত বাতাসের শহর, কোলাহলময় ব্যস্ত নগরী, অনুভূতির শহরে মহামারী, হৃদয় কোয়ারেন্টাইনের ইস্তাহার, চড়া শুধু ঋণগ্রস্ত প্রেম, সাথে উদ্ধত্তের অনাহার, সব মিলিয়ে ঢাকার আধিপত্য। সারা রাত জার্নি শেষে ভোর 7টায় ঢাকা। মিরপুরে পৌঁছায় সিয়াম ও মিরাজ। অতঃপর উবারটিকে সেখান থেকে দুজন রওনা হয় তাদের জন্য বরাদ্দকৃত হোটেল গ্যালাসিয়া হোটেল অ্যান্ড রিসোর্ট এলটিডি। 3 ঘন্টা বিশ্রাম শেষে খাওয়া দাওয়া করে সকাল 10টায় দুজন রওনা হয় মিরপুরের হিন্দুপাড়া তরফ। স্কলাস্টিকার সিনিয়র ক্যাম্পাসে মিরপুরের পাশে সাক্ষ্যমণি বৌদ্ধ মন্দির এবং মিরপুর 13তে সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের মধ্যবর্তী স্থানে অবস্থিত চ্যাটার্জি বাড়ি। আলোয় অধিপতি আনন্দ মোহর চ্যাটার্জি, পুত্র অজয় চ্যাটার্জি, অজয় চ্যাটার্জির কন্যা সুস্মিতা চ্যাটার্জি ওরফে নাতাশা হক। বর্তমানে সিয়াম এবং মিরাজ দুজন চ্যাটার্জি বাড়ির সম্মুখে দাঁড়িয়ে আছে। বাহির থেকে দেখে যেটুকু উপলব্ধি করা যায়, বাড়িটা বেশ পুরনো আমলের, বেশ বড়সড়, কিছুটা রাজবাড়ি বলা চলে। কয়েকটা প্রাচীর ধসে পড়াতে আশেপাশে তার স্তম্ভ ছড়িয়ে ছিটিয়ে আছে। কিছু কিছু দেয়ালের রং উঠে যাওয়া, সেগুলোতে শেওলা পড়ে আগাছাও জন্মেছে কোথাও কোথাও। দূর থেকে দেখার ফলে বড় বড় দরজার ছোট ছোট রুমগুলো পায়রার খোপের ন্যায় দেখা যাচ্ছে। বাড়িটার চারিধারে ছোট বড় গাছে ঘিরা। সিয়াম ও মিরাজ দুজন প্রবেশ করে বাড়ির অভ্যন্তরে। পুরো বাড়িটা ঘুরে ফিরে দেখছে দুজন। বাড়িটা 3 তলা বিশিষ্ট। প্রথম 2 তলা তেমন একটা বড় না, রুমগুলোও ছোট ছোট, পরন্তু তৃতীয় তলা বেশ প্রস্থ ও রুমগুলোও বড় বড়। 3 তলা থেকে দাঁড়িয়ে জানলার দিকে তাকালে বেশ দূরে দুটো বহুতল ভবন দেখা যায়, সেগুলো হয়তো অন্য কারোর। বাড়ি উঠোনে ঠিক মধ্যখানে তুলসী তলা, যেমনটা সব হিন্দু বাড়িতেই বিদ্যমান। তুলসী গাছ নেই, কিন্তু তার স্তম্ভটি রয়েছে আধা ভাঙা অবস্থায়। 1 ঘন্টা যাবৎ পুরোটা বাড়ি দুজন খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। বাড়িটাতে তেমন কোনো বিশেষ আসবাবপত্র নেই বলা চলে, যেগুলো আছে সেগুলো ঘুনে খাওয়া বা ভাঙাচোরা। সিয়াম 3 তলা দেখছে, মিরাজ প্রথম 2 তলা। সিয়াম 3 তলা পুরোটা ঘুরে অবশেষে একটা রুমে প্রবেশ করে, যেটা ছিল একসময় দেবযানী ও সুস্মিতার রুম। রুমটা অন্য সব রুমের থেকে আলাদা এবং তুলনামূলক খুব বড়। সিয়াম একটু কৌতূহল বশত পুরো রুমটা বার কয়েক চেক করে, কারণ সবগুলোর থেকে এটা একটু ডিফারেন্ট ছিল। ভেবেছিল কিছু পাবে, তার ধারণা সত্যি হয়। রুমটার 4 দেয়ালের তৃতীয় দেয়ালটার উপর হাত রাখতে তার হাতে সুইচ ফুটার মতো অনুভব হয়। হাতটা ঝাড়া দিয়ে তাকাতে দেখে হাত থেকে রক্ত ঝরছে। তাই সেখানে কি দেখার জন্য সিয়াম দ্বিতীয়বার হাত রেখে অজান্তে হাতটা ঘুরাতে সামনের প্রাচীরটি সরে আরেকটা রুম বেরিয়ে আসে। আকস্মিক ঘটনায় সিয়াম আশ্চর্য। রক্ত পড়া ক্ষতস্থানটি অপর হাতে চেপে ধরে মিরাজকে ডাকতে দোতলায় দৌড়ে যায় সে। মিরাজ তখন দোতলার 5ম রুমটা চেক করছিল। সিয়ামকে আসতে দেখে তার নজর পড়ে সিয়ামের হাতের দিকে। জিজ্ঞাসা করে, তোমার হাতে কি হয়েছে সিয়াম?
আর এভাবে দৌড়াচ্ছিলে কেন? স্যার, আমার সাথে তৃতীয় তলায় চলুন, কিছু দেখাবো। সিয়ামের কথা শুনতে মীরা চট জলদি তৃতীয় তলার দিকে ছুটে, সঙ্গে সিয়াম। তৃতীয় তলার একদম শেষ রুমটাতে প্রবেশ করে ডান দিকে তাকাতেই মিরাজও বেশ অবাক হয়। রুমের মাঝে রুম, দুজন একে অপরের দিকে চামাচাবি করে একসঙ্গে ভেতরের রুমটায় প্রবেশ করে। সেখানে বেশ কিছু কাপড়ের ছোট ছোট টুকরো, কিছু ছিঁড়া বই, একটা পুরনো সিন্দুক, একটা ভাঙা টেবিল পড়ে আছে। রুমটা লুকায়িত ছিল বিধে কারো নজরে পড়েনি। মিরাজ সিন্দুকটি খোলার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। অনেক পুরনো, তাই লোহার আংটাটিতে জং ধরে আছে। দুজন অনেকবার চেষ্টা করেও ব্যর্থ হয়। শেষে দুজন সিদ্ধান্ত নেয় সিন্দুকটা ভাঙার। পাশে টেবিলের কাঠ দিয়ে কিছুক্ষণ বাড়ি মারে আংটিটা আপনা আপনি খুলে যায়। খুলতে দেখে তার মাঝে নানান জিনিসপত্র। সবগুলো জিনিস এলোমেলো করে চেক করতে একটা ফটো অ্যালবাম পায় মিরাজ। অ্যালবামটা হাতে নিয়ে প্রথম পেজ উল্টাতে খালি দেখতে পায়। একে একে পুরোটা অ্যালবাম চেক করে। প্রথম এবং মাঝের অনেকগুলো পেজে কিছু ফটো নেই, থাকলেও সেগুলো রং ছোটা বা ছেঁড়া। শেষের দিকে কিছু পেজ উল্টাতে মিরাজ একটা ফটো পায়, যেটা দেখে সে চমকে ওঠে। সিয়ামকে ডেকে ফটোটা দেখতেই সিয়ামও বেশ অবাক হয়, কারণ ফটোটা ছিল দেবযানী ও সুস্মিতার দুজনের ফটো। দুজন দেখতে হুবহু একরকম। ছবিতে একই সাজ, একই হেয়ার স্টাইল, একই শাড়ি, সবকিছু হুবহু একরকম। কেউ বলতে পারবে না কে দেবযানী, কে সুস্মিতা, বা কে বড় কে ছোট। দুজন কিছু না বলে অ্যালবাম হাতে বাড়ি থেকে বেরিয়ে আসে। অতঃপর দুজন আশেপাশে কিছু প্রতিবেশীর সাথে কথা বলে। তাতে যা শুনে, সুস্মিতা ওরফে নাতাশা হক, তারা একটা সময় জমিদার বংশের ছিলেন। সুস্মিতা ঠাকুরদার বাবা মহেন্দ্র চ্যাটার্জি মারা যাওয়ার পর তারা ঠাকুরদা আনন্দমোহর চ্যাটার্জি বংশের বড় সন্তান হওয়ায় সুবাদে তার উপর জমিদারের দায়িত্ব অর্পিত হয়। কিন্তু তার ছোট ভাইরা তা মানতে নারাজ ছিলেন। তারা নিজেদের অংশ বিক্রি করে সেখান থেকে দূরে চলে যায়। আর পুরো চ্যাটার্জি বাড়িতে একা থেকে যায় আনন্দমোহর চ্যাটার্জি ও তার স্ত্রী। আনন্দমোহর চ্যাটার্জি একটাই সন্তান ছিল, অজয় চ্যাটার্জি। তিনি বড় হন, বিয়ে করেন, দুই যমজ কন্যা এবং এক পুত্রের জনক হন। যমজ কন্যা বড় মেয়ে দেবযানী চ্যাটার্জি, ছোট মেয়ে সুস্মিতা চ্যাটার্জি, পুত্র ইভৃত চ্যাটার্জি। দুর্ভাগ্যবশত মাত্র 8 বছর বয়সে ইভৃত ছাদে খেলতে গিয়ে নিচে পড়ে তার মৃত্যু হয়। সে থেকে দেবযানী আর সুস্মিতা ছিল চ্যাটার্জি বংশের উত্তরসূরি। দেবযানী পড়াশোনা করতে ঢাবিতে, সুস্মিতা বিদেশ। দু বোনের বিয়ে হয় নিজের পছন্দ মতো। একজন মুসলিম ছেলেকে বিয়ে করে, তারপর অপরজন তারই ধর্মের হিন্দু ছেলেকে। এখন দেবযানী, সুস্মিতা কে কাকে বিয়ে করছে প্রতিবেশীরা সঠিক বলতে পারছে না। দেবযানী ও সুস্মিতা চ্যাটার্জির পারিবারিক সব ইনফরমেশন জেনে দুজন হোটেলে ফেরে। তখন দ্বীপ্রহর। সকল তথ্য আরদিনকে জানিয়ে দুজন বিশ্রাম নিতে চলে যায় চট্টগ্রাম। নিয়া যখন কুমিল্লা থেকে চট্টগ্রামের দক্ষিণ মধ্যম হালি শহর 1 নং সাইড হিন্দুপাড়ায় পৌঁছায়, ঘড়িতে তখন বিকেল 4:12। নিয়াজ বুঝতে পারছে না আভা ম্যাম একজন মুসলিম হয়ে হিন্দুপাড়ায় কেন থেকেছে, মুসলিম হয়ে হিন্দুপাড়ায়। তাই সে আরদিনকে ফোন করে। ফোন রিসিভ হতেই জিজ্ঞাসা করে, স্যার, আপনি যে ঠিকানা দিয়েছেন সেটা কি সঠিক ঠিকানা? একবার চেক করে দেখবেন। কি হয়েছে নিয়াজ? অ্যাড্রেস তো আমি ঠিকই পাঠিয়েছি তোমাকে, কোনো সমস্যা হয়েছে? স্যার, আপনার তথ্য অনুযায়ী যে অ্যাড্রেসটি দিয়েছেন সেটা কোনো এক হিন্দু পাড়াকে ডিরেকশন দিচ্ছে। ম্যাম তো মুসলিম, তিনি মুসলিম হয়ে হিন্দু পাড়ায় কেন ছিলেন? আপনি একটু ম্যামকে জিজ্ঞাসা করবেন। কি ওটা হিন্দু পাড়া? জি স্যার, চট্টগ্রামের দক্ষিণ মধ্যম হালিশহর 1 নম্বর সাইট, ওইটা হিন্দু পাড়া। তোমাকে আমি 10 মিনিট পর কল করছি নিয়াজ, এখন রাখো। জি স্যার। 10 মিনিট পর। নিয়াজ, অ্যাড্রেস ঠিক আছে, কিন্তু সেটা হিন্দু পাড়া কীভাবে হয় বুঝতে পারছি না। আচ্ছা, তুমি আশেপাশে কারো সাহায্য নিয়ে গৌরব চৌধুরীর বাসায় যাও, সেখানে পৌঁছে ফোন করো। ওকে স্যার। চট্টগ্রামের দক্ষিণ মধ্যম হালি শহর 1 নং সাইট হিন্দুপাড়ার একদম শেষ প্রান্তে অবস্থিত চৌধুরী বাড়ি। আলোয় অধিপতি প্রীতম চৌধুরী, ওনার ছেলে গৌরব চৌধুরী। তাদের বাসায় ছিল আভা, সেথায় যেতে আরেক চকম। আভা যে বাসায় ছিল সেটা কোনো মুসলিম পরিবার নয়, হিন্দু পরিবার। সেই বাড়ির বড় ছেলে সুভ্রান্ত চৌধুরী বিয়ে করে দেবযানী নামে কোনো এক হিন্দু রমণীকে। আশ্চর্যের বিষয়ে দুজন কেউ বেঁচে নেই, রহস্যজনকভাবে দুজনেই মারা যায়। আভাকে যখন আরদিন ফোন করে জিজ্ঞেস করে, অন্বেষা, তুমি যেখানে ছিলে ওটা কি হিন্দু পাড়া ছিল? উত্তরে আভা বলেছিল, বিশ্বাস করুন, আমি সত্যি জানি না কোথায় ছিলাম। এটা কি হিন্দু বাড়ি নাকি মুসলিম বাড়ি ছিল আমি জানি না। জানি না বলে ভুল হবে, জানার সুযোগ পাইনি। আমি এইটুকু জানি, মা আমাকে যেখানে রেখে গিয়েছিল
আমাকে সেখানে থাকতে হবে। আমি থেকেছি। আপনার শুনে অবিশ্বাস হতে পারে, কিন্তু এটাই সত্যি। ওই বাড়িতে থাকাকালীন ওনারা আমাকে কখনো বাইরে বের হতে দেননি। একটা রুমেই সারাক্ষণ বন্দি করে রাখতো। আমাকে যে রুমটা দিয়েছিল তাতে অ্যাটাচ বাথরুম ছিল, তাই গোসলও রুমেই করতে হতো। খাওয়া দাওয়া সময় মতো রোজ 3 বেলা একটা কাজের মেয়ে এসে আমাকে খাবার দিয়ে যেত। খাবার খাওয়ার পর কিভাবে যেন ঘুমিয়ে পড়তাম আমি জানি না। যখন ঘুম ভাঙতো হয়তো রাতের খাবার সামনে রাখা থাকতো, না হয় দুপুরের খাবার। বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে নিজের জন্য বরাদ্দকৃত খাবারগুলো খেয়ে পুনরায় আবার ঘুমিয়ে যেতাম। সারাক্ষণ শুধু ঘুমিয়ে পড়ে সময় কাটতো আমার। এভাবে একই রুটিনে পুরো 1 মাস কেটেছে আমার। বাইরে যাওয়া মানে পরীক্ষার দিন পরীক্ষা দেয়া। একজন ড্রাইভার ছিলেন, তিনি পরীক্ষার দিন সকাল 9টায় নিয়ে যেতেন, পরীক্ষা শেষে দুপুর 2টায় বাসায় পৌঁছে দিতেন। পরীক্ষা যেদিন শেষ হয় তার পরের দিনই মা আমাকে নিয়ে এসেছিল। আমি 3টা মানুষকে ছাড়া আর কাউকে চিনি না, কাজের মেয়ে, ড্রাইভার আর গৌরব চৌধুরী। এই 3টা মানুষকেই আমি চিনি আর জানি। আমিও তখন মেঘের মৃত্যুতে পুরোপুরি ডিপ্রেসড ছিলাম। অপরদিকে আপনাকে খুঁজে বের করার চিন্তা, সেই সাথে পরীক্ষা, সব মিলিয়ে এত কিছুতে ধ্যান পড়েনি আমার। বরং ভালো লাগতো একা একা থাকতে। ঘুমিয়ে পড়ে সময় কাটতো। ডিস্টার্ব করার কেউ ছিল না, শান্তিতে ছিলাম পুরো মাসটা। কিন্তু তারা আমাকে যেভাবে রাখতো তাতে না মাঝে মাঝে মনে হতো ওনারা কিছু লুকোচ্ছে। মাকে জিজ্ঞেস করলে মা বলতো এত কিছু ভেবে লাভ নেই, পরীক্ষার উপর ফোকাস করতে। বাকিটা তো মাই জানেন। আমি যে ঠিকানাটা দিয়েছি সেটাও মায়ের কাছ থেকে জেনেই দিয়েছি। বিশ্বাস করুন, আমি না এর বেশি কিচ্ছু জানি না। তবে মাঝে মাঝে শঙ্খ বাজার শব্দ শুনতাম আমি, কিন্তু সেই সব নিয়ে কখনো ভাবিনি। ঢাকা। 1 ঘন্টা বিশ্রাম শেষে সিয়াম ও মিরাজ দুজন পুনরায় রওনা হয় সাদমান হকের পারিবারিক ইনফরমেশন জোগাড় করতে। সাদমান হক বলেছিল পুরান ঢাকার দক্ষিণে কামরাঙ্গীর চর থানায় তার পৈতৃক নিবাস। যা শুনে তাতে সিয়াম মিরাজ দুজনের মুখের রং পাল্টে যায়। সাদমান হক নামে সেথায় কেউ নেই। উনার পিতা সৈয়দ শামসুল হক নামে কোনো ব্যক্তিই নেই। পুরো তল্লাটে সাদমান হক বা পিতা সৈয়দ শামসুল হক নামে কোনো ব্যক্তি নেই। সাদমান হকের পুরো ইনফরমেশনই ভুল ছিল। আশেপাশে প্রায় 7টা এলাকায় খোঁজ নেই সিয়াম ও মিরাজ। দুর্ভাগ্যবশত এই নামে কোনো ব্যক্তি নেই। সাদমান হক থাকলে সৈয়দ শামসুল হক নেই, তদ্রুপ সৈয়দ শামসুল হক থাকলে সাদমান হক নেই। পুরান ঢাকায় সাদমান হক পিতা সৈয়দ শামসুল হক নামে কোনো ব্যক্তি বা তাদের বাড়ির কোনো অস্তিত্ব নেই। দ্বিপ্রহর কেটে বিকেল গড়িয়ে রাত 8টায় হতাশাগ্রস্ত দুজন হোটেলে ফেরে। সাদমান হক পিতা সৈয়দ শামসুল হক নামে কারো অস্তিত্ব নেই পুরান ঢাকায়। এ ঘটনায় সিয়াম ও মিরাজ দুজনই কি কর্তব্য বিমূঢ়। রাত 9টা। সিয়াম ও মিরাজ যখন আজকের সব তথ্য আরদিনকে জানায় তাতে আরদিনের একই অবস্থা হয়। সিয়াম ও মিরাজের মতো সেও কি কর্তব্য বিমূঢ়। তার মানে সাদমান হকের বলা সব ইনফরমেশন ভুল ছিল। তাদের শেষ ভরসা একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়। সেথায় যদি কোনো ক্লু না মেলে তাহলে সাদমান হকের সকল তথ্য ভুল প্রমাণিত হবে এবং তার সমস্তটা খুঁজে বের করতে হবে যেভাবেই হোক। আজ যেন চমক পাওয়ার দিন। নিয়াজের তথ্য, আভার কথা, সিয়াম মিরাজের এখনকার বলা কথা, তার জোগাড় করা তথ্য। সাদমান হক কোনো প্রাইভেট কোম্পানিতে জব করতেন না। আরদিন যখন ট্রান্সকম বেভারেজ কোম্পানিতে সাদমান হকের চাকরিরত সকল ডাটা খোঁজার জন্য পৌঁছয়, সেখানকার লোক জানান 1997 থেকে 2007 সালের মাঝে সাদমান হক পিতা সৈয়দ শামসুল হক নামে কোনো এমপ্লয়ি জব করেননি। সাদমান হক নামে 5 জন ব্যক্তি শনাক্ত করা হয়। তার মধ্যে পিতা সৈয়দ শামসুল হক, পুত্র সাদমান হক নামে কোনো ব্যক্তির অস্তিত্বই নেই। সবকিছু একের পর এক তাকে চমকে দিচ্ছে। সে বুঝতে পারছে না এসব কি হচ্ছে। সব তথ্য ভুল প্রমাণিত হচ্ছে। কেন? এর শেষ কোথায়? আসল সত্যিটা কি? সাদমান হক কে? ওনার আসল পরিচয় কি? কিছুই বুঝতে পারছে না সে। রাত 11টা। মাথায় হাজারো প্রশ্নের মেলা। সেই সাথে হতাশগ্রস্ত হয়ে বাসায় ফিরে আরদিন। একদিকে তার ক্ষতস্থান পুরোপুরি শুকায়নি, অন্যদিকে সাদমান হক নামক গোলক ধাঁধা তার মাথা এলোমেলো করে দিচ্ছে। কিছুক্ষণ আগে সাদিক জানিয়েছি মিনহাজুল শেখকে সে কোথাও যেতে দেখেনি। সকালে অফিস শেষে রাত 10টা বাসায় পৌঁছেছে। কোথায়? কোনো থামাথামি নেই। মারুফ এখনো কোনো খবর দিতে পারেনি। শরীর ছেলেটার থেকেও কিছু জানা সম্ভব হয়নি। প্রচুর মারা হয়েছে তাকে, শরীর রক্তাক্ত করা হয়েছে, তবুও সে মুখ খুলতে নারাজ। সবকিছু তার যেন হাতের বাইরে চলে যাচ্ছে। কোথা হতে শুরু করবে বুঝতে পারছে না। বাসায় পৌঁছতে দেখে ড্রয়িং রুমে আভা ও তার মা দুজনে বসে আছে। দুজন তার জন্যই অপেক্ষা করছে, সেটা বুঝতে বাকি নেই। সদর দরজার কাছে আরদিনকে দেখে মিসেস চৌধুরী বফা থেকে উঠে আসেন। আভা আরদিনের জন্য কাপড় বের করতে রুমে চলে যায়। ছেলেকে ড্রয়িং রুমে বসিয়ে মিসেস চৌধুরী তার ক্ষতস্থানটি দেখতে চায়।
আরদিন তাতে বেশ অবাক হয়। তার মানে আভা সব বলে দিয়েছে। কি আর করার। মাতাকে ক্ষতস্থান দেখাতে তিনি কিছুক্ষণ কান্নাকাটি করলেন। কেন ওনার ছেলে আর্মিতে জয়েন হলেন সে নিয়ে ওনার ভীষণ আপত্তি। এভাবে চলতে থাকলে একদিন ছেলেকেই তিনি হারিয়ে ফেলবেন। সেসব নিয়ে মা ছেলের মাঝে বেশ কিছু কথা হয়। হারদিন অনেক বুঝিয়ে মিসেস চৌধুরীকে শান্ত করে। অতবার রুমে প্রবেশ করতে বিছানায় তার জামা কাপড় দেখতে পায়। ইউনিফর্ম ছেড়ে ওয়াশরুমে যেতে নজরে পড়ে আভা ওয়াশরুমে দাঁড়িয়েছে। জিজ্ঞাসা করে, তুমি ওয়াশরুমে কি করছো অন্বেষা? আপনি ফ্রেশ হবেন তাই সাহায্য করতে এসেছি। গরম পানি এনেছি, আসুন ফ্রেশ হয়ে নিন, আমিও সাহায্য করছি। তার প্রয়োজন নেই, আমি করতে পারবো। না আপনি পারবেন না, আমি করে দেবো, আসুন। অগতা বউয়ের জেদের কাছে হার মেনে আরদিন ফ্রেশ হয়ে নেয়। অনন্তর মা বউ নিজে তিনজন একসঙ্গে ডিনার শেষ করে। অসুস্থ আভা সুস্থ এবং মিসেস চৌধুরী বাড়ি ফিরে এসেছে, তাই আভার পরিবারের সকলে তাদের বাসায় চলে গিয়েছে। রাত দুটোর এদিক সেদিক আরদিন আভা দুজনেই ঘুমিয়েছে। কেউ একজন প্রবেশ করে তাদের রুমে। সে অজ্ঞাত লোকটি পুরো রুম লণ্ডভণ্ড করে কিছু একটা খোঁজার চেষ্টা করছে, কিন্তু তার কাঙ্ক্ষিত জিনিসটি খুঁজে পাচ্ছে না। অতিরিক্ত রাগে হুঁশ হারিয়ে ধ্যাত শব্দটি উচ্চারণ করতেই টেবিলে থাবা মারে। ঘুমের ঘোরে হঠাৎ কিছু আওয়াজ পেতে আরদিনের ঘুম ভেঙে যায়। কে বলে চেঁচাতে অজ্ঞাত লোকটি জানলা দিয়ে পালায়। আরদিন বিছানা ছেড়ে লাইট জ্বালাতে তার চক্ষু জড়ো গাছ, পুরো রুম লণ্ডভণ্ড হয়ে আছে। তৎক্ষণাৎ সে আভাকে ডেকে তোলে। ঘুম ভাঙতে আভার রুমে অবস্থা দেখে তার চক্ষু কপালে। এ কি হাল করেছে রুমে? কে এসেছিল? কি জন্য এসেছিল? কি চায় সে অজ্ঞাত লোকটি? হাজারো প্রশ্ন আরদিনকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। কোথায় এর শেষ? ভয়াল রাত শেষে ভোরের আলো ফুটেছে চারদিকে। ভয়ে ভয়ে সারা রাত জাগ্রত থেকে ভোরের দিকে দু চোখের পাতা এক করেছে আভা। ফলস্বরূপ বিছানার এখনও তার আধিপত্য। আরদিন কাল রাতের ঘটনায় বেশ চিন্তিত। সে যদি ভুল না হয়ে থাকে তাহলে মানুষটাকে সে চেনে, খুব ভালোভাবে এবং খুব কাছ থেকে চেনে। কাল যখন আভাকে ডেকে বারান্দায় যায় তখন একটা গাড়িকে গেট দিয়ে বেরিয়ে যেতে দেখে সে। গাড়িটা তার অতি পরিচিত ব্যক্তির, কিন্তু ভাবনার বিষয় উনি কেন এত রাতে আমার রুমে আসবেন? কিসের সন্ধানে ছিলেন তিনি? হাজারো চিন্তা বাকি রাতটুকু তাকে ঘুমোতে দেয়নি। অগত্যা সকাল সকাল বিছানা ছেড়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। ফ্রেশ হয়ে রুমে প্রবেশ করতে বিছানায় তার চোখ যায়। আভা গুটি সুটি মেরে ঘুমিয়ে আছে। ঘড়িতে সময়টা দেখে নিল, এখনো অনেক সময় বাকি রয়েছে। ধীর পায়ে এগিয়ে যায় বিছানার দিকে। আভার মাথার পাশটায় বসে কিছুক্ষণ এক ধ্যানে তাকিয়ে থাকে তার হৃদহরণীর দিকে। ঘুমন্ত অবস্থায় প্রতিটি মানুষকে নিষ্পাপ আর বাচ্চা বাচ্চা লাগে। আভাকেও কোনো হুঁশে কম লাগছে না। একগুচ্ছ চুল মুখের উপর এলোমেলো ভাঁজেই পড়ে আছে। জানলা হতে প্রভাত রবির ক্ষীণ আলো মুখে পড়তে কি দারুণ লাগছে মেয়েটাকে। আরদিন বলেছিল প্রতিদিন দুবার করে শ্যামাময়ীর প্রেমে পড়েছে। তার মধ্যে ভোরের ঘুমন্ত চেহারাটা অন্যতম। আভার ঘুমন্ত মুখের উপর ঝুঁকে ফুঁ দিয়ে এলোমেলো চুলগুলো সরিয়ে দিতে আভা কিছুটা নড়ে চড়ে পুনরায় ঘুমিয়ে পড়ে। আভার কাজে আরদিন ঈষৎ হেসে প্রিয়তমার ঘুমন্ত মুখে কিছুক্ষণ আদর দিয়ে দাঁড়িয়ে পড়ে। সময় চলে যাচ্ছে, অফিসের জন্য তৈরি হতে হবে। ঘুমালে চোখ পুরোপুরি বন্ধ করে ঘুমাও। আদর খাওয়ার ইচ্ছে হলে রাতের জন্য অপেক্ষা করো। আমাকে রেডি হতে হবে। আভাকে উদ্দেশ্য করে বাক্যটি ব্যক্ত করে আরদিন ড্রেস চেঞ্জ করতে চলে যায়। ধরা পড়তে বিরস মুখে বিছানায় উঠে বসে আভা। সে কি কোনোদিনও মেজর সাহেবের চোখে কিচ্ছুটি ফাঁকি দিতে পারবে না? যতবার মেজর সাহেব কি ফাঁকি দিয়ে কিছু করার চেষ্টা করেছে ততবারই আশাহত হয়ে উল্টো লজ্জিত হতে হয়েছে। আরদিনের প্রথম স্পর্শে তার ঘুম ভেঙে যায়। স্বামীর স্নেহ পেতে বেশ লাগছিল, তাই নিশ্চুপে সবটা উপভোগ করে সে। কপাল মন্দ, সবটা বুঝিয়ে মানুষটা নিখুঁত অভিনয় তার কাজ চালিয়ে গেছে। অথচ সে বুঝতে পারল না সে যে ধরা পড়ে গিয়েছে। বিছানা ছেড়ে দাঁড়াতে তার সামনে উপস্থিত হয়ে আরতি শত লজ্জা সত্ত্বেও প্রিয়তমকে দেখার লোভটা সামলাতে না পেরে তাকিয়ে ফেলল। সাদা শার্ট, ডার্ক ব্লু প্যান্টের সাথে মানুষটার অতি পছন্দের ওলিভস ঘড়িটা পরে একদম ফর্মাল লুকে রেডি হয়ে দাঁড়িয়েছে। বরাবরই সাদা রংটা আমার ভীষণ পছন্দের। মানুষটা হয়তো বুঝে, সেজন্যই তার পছন্দের জিনিসটা বারবার পরে তার সামনে এসে দাঁড়ায়। ইশারায় আরদিনকে দাঁড়াতে বলে নিঃশব্দে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে যায় আভা। আভার ইশারা এবং তার কি কাজ সবটা বুঝতে পেরে মুচকি হাসে আরতি। শতবারই তাকে সুন্দর লাগে, আভা কখনো মুখ ফুটে বলে না। কর্ণ নিচে নজর টিকা লাগিয়ে ললাটে পরপর দুটো চুম্বনীকে মুচকি হেসে সৌন্দর্যতা প্রকাশ করে। প্রথম আরদিন তাতে ঘোর আপত্তি জানাতো। নজর টিকা লাগানোটা বাচ্চা মেয়ে পনা লাগতো। আভাকে বলেছিল, অন্বেষা, তুমি অ্যাডাল্ট গার্ল, সে সঙ্গে একজন সোলজার ম্যান স্ত্রী, এসব বাচ্চা মেয়ে পনা তোমায় মানায় না বউ।
প্রতি উত্তরে আভা মুচকি হেসে শুধু এটুকু বলেছিল, জানেন, বিয়ের আগে যখন আমি মাঝে মধ্যে শাড়ি পরে একটু কাজল দিয়ে মার সামনে দাঁড়াতাম, মা কখনো মুখ ফুটে বলতো না, আভা তোকে আজ সুন্দর লাগছে, বরং চোখের কোণ হতে এক চিমটি কাজল নিয়ে কর্নার নিচ বরাবর লাগিয়ে ললাটে একটা চুম্বন এঁকে দিত আর চলে যেত তখনই। অথচ সেই সেম কাজটা নীরা তুবা যখন করতো, মা মুখ ফুটে উচ্চারিত করতো, তোদের দুটোকে সুন্দর লাগছে, কিন্তু নজর টিকা দিত না। সেদিন থেকে বুঝেছিলাম মা আমাকে সবার থেকে বেশি ভালোবাসে এবং ভালোবাসাটা তিনি ভিন্ন ধাঁচে উপস্থাপন করেন। তখন থেকেই মায়ের এই বিশেষ গুণটা আমার মাঝেও ধারণ করি। আমিও আমার ভালোবাসাটা মায়ের শেখানো পদ্ধতিতেই বহিঃপ্রকাশ করি। সে থেকে নিষ্ঠুপের ফপটা বরদাস্ত করে নেয় আরতিন। পৃথিবীতে কতভাবে ভালোবাসা প্রকাশ করা যায়, আজও তাই হবে ভাবতে মুচকি হাসলো আরতিন। অতঃপর আভা তার কাজ শেষে আরতিনকে বিদায় জানায়। না চাইতেই প্রিয়তমার ভালোবাসায় আরতিন অভিভূত। আচ্ছা, তাদের দুজনের ভাগ্য আর ভালোবাসা লেখা আছে কি? আরতিন পাবে তো প্রিয়তমার ভালোবাসা, নাকি এটাই ছিল তাদের শেষ ভালোবাসাময় সুখনীয় মুহূর্ত? ঢাকা বিশ্ববিদ্যালয় হাজারো শিক্ষার্থীর স্বপ্নের স্থান। ঢাবি ঘিরে প্রতিটা শিক্ষার্থীর অনুভূতির আকাশ ছোঁয়া। প্রতিবছর নবীনদের পদচারণায় মুখরিত ঢাবি ক্যাম্পাস, সে সঙ্গে নতুনত্বের ছোঁয়া লেগে থাকে ক্যাম্পাস জুড়ে। সকাল 10টা, ঢাবি ক্যাম্পাসে সিয়াম মিরাজ এসে পৌঁছায়। অনন্তর দুজন অফিস রুমের দিকে এগিয়ে যায়। সেথায় পৌঁছে অফিস কক্ষে তাদের পরিচয় দিতে দুজন কর্মচারী তাদের সাহায্যে এগিয়ে আসেন। সিয়াম মিরাজ দুজন কর্মচারীকে সাদমান হকের পুরো ডিটেলসে দিতে কম্পিউটারে 1994 সালের ফাইল রেকর্ড চেক করেন তারা। ভাগ্যক্রমে কম্পিউটার একই নামে 10 জন ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়। দুর্ভাগ্যবশত সাদমান হক নামটাই শনাক্ত হয়, কিন্তু পিতার নাম ভিন্ন। একটু আশার আলো পেতে সিয়াম মিরাজ দুজন 1995 থেকে 97 সবগুলো ফাইল চেক করে। বরাবরই আশাহত হতে হই তাদের। পাবে বা কিভাবে? সাদমান হক বাঙালি হলেও তিনি বাংলাদেশে লেখাপড়া করেননি। তিনি আউট কান্ট্রি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। ঢাবি ক্যাম্পাসে 2 ঘন্টা অতিবাহিত করে হতাশগ্রস্ত হয়ে সিয়াম মিরাজ দুজন হোটেলে ফিরে আরদিনকে ফোন করে। আরদিন তখন শরীফকে সাদমান হকের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছিল। টেবিলে ফোন বাজতে দেখে সাইডে গিয়ে কলটা রিসিভ করে কানে তুলতে সিয়ামের কথা শুনে তার মুখের আকৃতি কঠিন হতে কঠিনতর হয়ে ওঠে। প্রত্যুত্তরে সিয়াম মিরাজ দুজনকে কুমিল্লায় ফিরে আসতে বলে কলটা কেটে ফোনটা পুনরায় টেবিলের উপর রাখে। ক্রুদ্ধ দৃষ্টিতে শরীফের দিকে এগিয়ে যায় সে। বিগত 3 দিন যাবৎ ক্রমাগত নির্মম অত্যাচার, হাজারো আঘাতে যতটা ভয় বা বিচলিত হয়েছে, শরীফ তার চেয়ে 3 গুণ বেশি ভয় সিটিয়ে আছে এই মুহূর্তে। আর দিনের ক্ষুব্ধ চেহারা দেখে আজ এই মুহূর্তে তার ভয় করছে। কেন সে জানে না, কিন্তু তার ভয় হচ্ছে। এদিকে আরদিন অতিরিক্ত ক্রুদ্ধ হয়ে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে শরীফের দিকে হিংস্র দৃষ্টি দিয়ে রুষিত কণ্ঠে বলল, দেখ শরীফ, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। এই মুহূর্তে যদি সত্যিটা না বলিস, আমি যা যা জিজ্ঞেস করবো তার সঠিক উত্তর না দিস, আই সোয়ার, আমি জানি না পরবর্তীতে তোর কি হবে। আরদিনের রুষিত কণ্ঠে শরীফের সর্বাঙ্গে হিমশীতল হাওয়া বয়ে যায়। যে ছেলে নিজের মামা শ্বশুরকে পুরোপুরি ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, দুজনের কাউকে ছাড় দেওয়ার বিন্দুমাত্র ত্রুটি রাখছে না, সে ছেলের পক্ষে সব সম্ভব। তাই শুকনো ঠোঁট দুটো হালকা ভিজিয়ে কাপা কাপা কণ্ঠে বলল, বলছি, বলো কি জানতে চাও? সাউন্ডস গুড। আজ কত বছর তুই সাদমান হকের সাথে কাজ করিস, আর মিনহাজুল শেখের সাথে পরিচয় কত বছর? 5 বছর সাদমান হকের সাথে কাজ করি, আর মিনাজুল শেখের সাথে 4 বছর। 4 বছর আগে সেই নিউ মার্কেটে বোম ব্লাস্টের 1 মাস পূর্ব হতে পরিচয়। বোম ব্লাস্টের কথা শুনতে আরদিন জোয়াল আরও শক্ত করে বলে ওঠে। সে জিজ্ঞেস করে দাঁতে দাঁত চেপে, বোম ব্লাস্টার প্ল্যান কার হাতে ছিল? সাদমান হক কি জড়িত আছে? ওদিনই পুরোটা প্ল্যান করেন। এক কথা, তার পরামর্শে বোম ব্লাস্ট হয়েছে। কথাটা কর্ণপাত হতে আরদিনের মনে হলো এই মুহূর্তে যেন কেউ তার হৃদয়ে ছুরি ঢুকিয়েছে। কষ্টটা ধামাচাপা দিয়ে পুনরায় জিজ্ঞেস করলো, কেন তোরা বোম ব্লাস্ট করেছিলি? তোদের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য কি সেটা বস ভালো জানেন। আমি এতটুকু জানি, আমাদের বস দলের সদস্যের নতুন একটি বোম তৈরি করানো শিখিয়েছিল। বোম তৈরি শেষে তা কতটুকু সফল সেটা চেক করতে বোম ব্লাস্টের প্ল্যানটি করেছিল। মানুষ কতটা নিকৃষ্ট! বোম তৈরিতে সফল হয়েছে কিনা চেক করতে হাজারো প্রাণ কেড়ে নিতে দুবার ভাবলো না পাপিষ্ঠাগুলো। প্রতিটা প্রাণের মৃত্যু ফোধ না নেওয়া অবধি আর দিনের শান্তি নেই। আজও মেঘের ছায়া তাকে তাড়িয়ে বেড়ায়। রাতে ঘুমের ঘুরে মেঘের আহাজারি তাকে ঘুমোতে দেয় না। আজও মেঘের সেই প্রেরিত পুরনো মেসেজটা তোর ফোনে সযত্নে তোলা আছে। এটাই ছিল ভাইয়ের প্রতি তার প্রেরিত শেষ বার্তা। এরপর হতে এই পর্যন্ত একটা বার্তা আসেনি, আসবেও না। পুনরায় জিজ্ঞাসা করে, সাদমান হকের আসল পরিচয় কি? আমাকে বলা তার প্রতিটি ইনফরমেশন বারবার ভুল প্রমাণিত হচ্ছে কেন?
সাদমান হক কে, কি তার পরিচয়, কোথায় ওনার পৈতৃক নিবাস? সত্যিটা বল শরীফ। এটা আমি বলতে পারবো না, মরে যাব তাও বলতে পারবো না। তাহলে মরার পর বলিস কথাটা, বলে আরদিন বসা থেকে উঠে দাঁড়ায়। রুমের এক কোণ হতে ছোট্ট একটা ব্যাগ হাতে শরীফের উল্টো দিকে চেয়ারটাতে বসে আরদিন। ঠোঁটের কোণে নিষ্ঠুর একটা হাসির ঝিলিক বজায় রেখে ব্যাগটা খুলে একে একে ছুরি, প্লাস, ইলেকট্রিক শক গ্যাজেট, ব্যাটন স্টাইল গ্রিপ, ছোট একটা কুড়াল, ব্লেড ইত্যাদি সামগ্রী ছড়িয়ে রাখে। অস্ত্রগুলো দেখে শরীফের শরীর ঘেমে একাকার, মুখের রং নিমিষে নিয়ে গিয়েছে। চোখের সামনে নিজের মৃত্যু দেখতে পারছি শরীফের ভয়ার্ত চেহারা দেখে আরদিন তার ভয়টুকু আরো বাড়াতে একটা ব্লেড নিয়ে শরীফের বাম হাতে রগ বরাবর ব্লেডটা চালিয়ে দেয়। সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়তে শুরু করে। শরীফ চেঁচিয়ে উঠতে যাবে, তার আগেই একটা কাপড়ের টুকরো বল আকারে গোল করে আরদিন সেটা শরীফের মুখে পুড়িয়ে দেয়, যেন চিৎকার করতে না পারে। অতঃপর কোনো দিক না তাকিয়ে একের পরে এক পোঁচ মারতে থাকে শরীফের দু হাতে। অসহ্য যন্ত্রণায় ছটফট করছে শরীফ, চিৎকার করার শক্তিটুকুও পাচ্ছে না। লাগাতার 3 দিনের নির্যাতন, সেই সঙ্গে এমন মরণীয় যন্ত্রণা, সব মিলিয়ে মৃত্যুর আশায় কাতরাচ্ছে সে। আরদিনের মায়া হলো না ব্লেড রেখে গ্লাসটা হাতে তুলে নেয়। তা দেখে শরীফের যেটুকু বাঁচার ইচ্ছে ছিল সেটাও যেন নিভে গেল। আরদিন গ্লাস হাতে প্রথমে শরীফের ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলে চেপে ধরে, একইভাবে ডান হাতে বাকি 4টা আঙ্গুল চেপে ধরে। অতঃপর চোখ তুলে শরীফের দিকে তাকায়। রুমিয়ার অপর পাশে মারুফ, নিয়াজ, সাদিক দাঁড়িয়েছিল। মাঝখানে কাছের দেয়াল, তাই বাহির থেকে ভেতরের সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। বাহির থেকে আরদিনের এহেন হিংস্র রূপ দেখে বাহিরে দণ্ডায়মান 3 জনের অন্তরাত্মা বার কয়েক কেঁপে উঠল। সে কি নৃশংস ঘটনা! শরীফ তখনও ব্যথা হয়ে কাতরাচ্ছিল। তাকে মুখ খুলতে না দেখে আরদিন যেন হিংস্র হানায় পরিণত হলো। ইলেকট্রিক শকড গ্যাজেট নিয়ে শক দিতে যাবে, তৎক্ষণাৎ শরীফ কাঁপা কাঁপা হাতে 2 হাত জোর করে মাথা নাড়ে, অর্থাৎ দোহাই তোমার, আর এমন করো না, আমি সব বলতে রাজি। তখন তাতে আরদিনের হিংস্র মন কিছুটা শান্ত হলো। মুখ থেকে কাপড়টা সরিয়ে ফেলল। কাপড় সরাতে শরীফ প্রাণ ভরে দম ফেলল। অনন্তর আরদিনকে কিছু বলার সুযোগ না দিয়ে এক নিঃশ্বাসে বলতে শুরু করলো। সাদমান হকের পৈতৃক নিবাস সিলেট। তিনি আউট কান্ট্রি থেকে পড়াশোনা শেষ করেন দুবাই সুস্মিতা ওরফে নাতাশা হকের সাথে। দুজন একই ভার্সিটিতে লেখাপড়া করতেন। সেখান থেকে দুজন বিয়ে করেন। সাদমান হক পড়াশোনার পাশাপাশি তিনি সেখানকার মাফিয়া গ্যাংয়ের সাথে যুক্ত ছিলেন। সে থেকে সাদমান হক এসব কাজে যুক্ত। তিনি আমাদের দলের লিডার নন, লিডার অন্যজন। তিনি কে আমি সত্যি জানি না, কিন্তু তিনি সাদমান হকের অতি পরিচিত ব্যক্তি। আমি এর বেশি কিছুই জানি না। কথাগুলো বলে শরীফ টেবিলে বেহুশ হয়ে পড়ে। অতিরিক্ত যন্ত্রণায় জ্ঞান হারায় সে। আরদিন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। রুম থেকে বেরিয়ে যেতে মারুফ, নিয়াজ, সাদিককে শরীফের ট্রিটমেন্ট করার অর্ডার দিয়ে অফিস থেকে বেরিয়ে যায়। উপস্থিত 3 জন ভয়ার্থ চোখে তাকিয়ে রইল আরদিনের যাওয়ার পানে। রুমে তাণ্ডব চালিয়ে বাহিরে স্বাভাবিকভাবে আছে, কিভাবে যেন কিছুই হয়নি। 3 জন একে অপরের দিকে চামাচাবি করে রুমে প্রবেশ করতে চক্ষু চড়ক গাছ। টেবিলে ছোটখাটো একটা রুধির ফোঁয়ারা বয়ে গিয়েছে। পুরো রুম ঝরে পিনপে নীরবতা বিরাজমান, তার মধ্যে রুধির ফোঁটা পড়ার টপটপ শব্দ কর্ণের গহীনে স্পর্শ করছে। কি ভয়ানক সেই শব্দ! 3 জন শরীফকে দ্রুত ডক্টরের নিকট নিয়ে যায়। Sadman, did you know 2 people are trying to find your resume? Why are they trying to find out your ancestral home? You said you are a student of Dhaka University. They went to the university today 11 p.m. to find out. Do you understand something? What does this mean? Someone wants to reveal your true self. If the truth is known, it will be a great loss for you and my team. What? What are you saying? Yes, it's truth. How much wind will turn around? Wake up now, Sadman. Otherwise you cannot sustain your existence. Do you understand? What do I mean? Yeah, I understand. Don't worry. I see what the matter is. One more thing. What about weapons? When will I get all of them? We'll get it as soon as possible. Okay, now bye. বাই। আর দিনের প্রচলিত কথা আছে, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। অতি ছোট থেকো না, ছাগলে মুড়ি খাবে। মেয়ে জামাই বলে এতদিন ছাড় দিয়েছিলাম, কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম তুমি কি। দুধ কলা দিয়ে কলসাপ পুষছিলাম। সময় এসছে কলসাপকে ধ্বংস করার। আপনি একটু পুলিশ লাইনে আসবেন? কিছু দরকারি কাজ ছিল, প্লিজ আসুন না, আমি আপনার জন্য অপেক্ষা করছি। ছোট মেসেজটা ফোনে টোন বাজাতে আরদিন পকেট থেকে ফোনটা বের করে আবার মেসেজটা দেখে স্মিত হাসলো। এখন কাজ নেই, এমনিতে একটু ফ্রেশ হওয়া দরকার, সেটা না হয় বউ সাথেই করা যাক। তাই আরদিন খুশি মনে জিপ দিয়ে বেরিয়ে যায়। টাউন হলে পৌঁছে আরদিন ফোন করে আভার ফোনে।
ফোন কেটে অপর পাশ হতে মেসেজ আসে। আমি পুলিশ লাইনের বিপরীতে বসে কাবাব ডাইন দ্য মাল্টি কিউজিন রেস্টুরেন্টে বসে আছি, আপনি চলে আসুন। আবার মেসেজ। ডিরেকশন অনুযায়ী সেখানে পৌঁছে আরদিন রেস্টুরেন্টের একটা টেবিলে বসে। আভাকে একটা মেসেজ সেন্ড করে কিছুক্ষণ বসে থাকে সে। আভা আসছে না দেখে আরদিন বসা থেকে উঠে দাঁড়ায়, উদ্দেশ্য আভাকে খোঁজা। কিন্তু তার আগেই কেউ তার নাকে ক্লোরোফর্ম শুকিয়ে তাকে অচেতন করে ফেলে। অচেতন অবস্থায় ঢলে পড়তে কেউ একজন তাকে ধরে ফেলে। আরদিনের অচেতন মুখের দিকে তাকিয়ে একটা পৈশাচিক হাসি দিয়ে 3টা লোক তাদের সঙ্গে করে নিয়ে যায়। গোধূলি লগ্ন পেরিয়ে সন্ধ্যা হয়ে এসছে, পাখিরা নীড়ে ফিরছে। মাগরিবের আজান শেষ, চারদিকে আবছা অন্ধকারে ধীরে ধীরে ডেকে পড়ছে। আভা নিধিরের সাহায্যে তাদের পুরোটা রুম খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আজ আরদিনকে সে সারপ্রাইজ দেবে। সকালে বলা কথাটি এখনো তার কানে ঝনঝন করে বাজছে। আদর খাওয়ার ইচ্ছে হলে রাতের জন্য অপেক্ষা কর। তাই সে ঠিক করেছে আজ মেজর সাহেবকে সারপ্রাইজ দেবে, সে সাথে তাকে ভালোবাসি কথাটা জানাবে এবং আজ দুজন একজনেতে মিলিত হবে। অবশেষে আজ বুঝি সে মহেন্দ্রক্ষণ তার দাড়ি করা নাড়ছে। রাত হওয়ার বাকি, সেই সাথে মানুষটার আসার অপেক্ষা। অতপর বাকিটা ভাবতে লজেই 2 কপল লাল আকার ধারণ করলো। সে জানলো না নিয়তি আজ তার জন্য কি রেখেছে। সে অনুভব করলো না তার প্রিয় মানুষটি ভালো নেই। বুঝতে পারলো না ঘোর অমাবস্যা তার দিকে ধেয়ে আসছে। ঘড়ির কাঁটা টিক টিক জানান দিল এখন মধ্যরাত। ঘন্টার কাঁটা 12টা বরাবর নির্দেশ দিচ্ছে। আর দিন রোজ বাসায় ফিরে 9টা কিংবা 9:30। তদ্রূপ গুরুত্বপূর্ণ কাজ থাকলে 11টা, কিন্তু আজ 12টা বেজে গিয়েছে। এখনো আসছে না দেখে আভা চিন্তায় অস্থির হয়ে ওঠে। ইতিমধ্যে বারান্দা থেকে রুমময় পায়চারি করা আরম্ভ করে দিয়েছে। কিছু সময় ঠিকঠাক ছিল, কিন্তু বিপত্তি ঘটল তখন যখন আরদিন এর ফোন হঠাৎ বন্ধ দেখালো। বিগত 1 ঘন্টা যাবৎ অনবরত কল করে যাচ্ছিল আভা। ওপাশে রিং হচ্ছে বাট রিসিভ হচ্ছে না। হয়তো বিজি, তাই কিছুক্ষণ স্থির থেকে পুনরায় ফোন করতে অপর পাশ হতে ভেসে আসলো, আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। ব্যাস, শেখ থেকেই দুশ্চিন্তা শুরু। তিনি যে কখনো এমন করেননি। যতই কাজ থাকুক ফোন বা টেক্সট করে তার অবস্থান জানিয়েছে আভাকে। সামান্য লেটে আর দিন ফোন করে জানিয়ে দিত, তাহলে আজ কেন এমন হচ্ছে? আল্লাহ তাকে হেফাজত করুন, আমিন। কথাগুলো মনে মনে উচ্চারিত করে সিদ্ধান্ত নেয় নিধিরকে সবটা জানাবে। বাবা মা দুজনেই এতক্ষণ জেগেছিলেন ওনার অপেক্ষায়। মাত্র কিছুক্ষণ আগে তাদের কাজ বুঝিয়ে রুমে পাঠিয়েছে আভা, তাই পুনরায় আবার দুশ্চিন্তায় বাড়াবে না। নিধিরের রুমের দিকে এগিয়ে যায় আভা। নিধির তখন নীরার সঙ্গে ফোন আলাপে ব্যস্ত। আভা দরজায় বেশ কয়েকবার করাঘাত করে, কিন্তু নিধিরের কোনো সাড়া শব্দ না পেয়ে ভেবেছে সে ঘুমিয়ে পড়েছে। কোনো উপায় না পেয়ে আভা তার রুমে ফিরে আসে। আবারও আরদিনের ফোন করে, অধিকন্তু ও বাস হতে বন্ধ দেখায়। আবারও কল করে সে, তবে এবারের কলটা আরদিনকে নয় সিয়ামকে করে। সিয়াম মিরাজ তখন বাসে ঘুমিয়েছিল। আরদিনের নির্দেশ অনুযায়ী দুজন কিছু না পেয়ে ঢাকা থেকে কুমিল্লা ফেরার উদ্দেশ্যে যাত্রারম্ভ করে। ঘুমের মাঝে ফোনে রিং বাজার শব্দে সিয়ামের নিদ্রা ছিন্ন হয়। মধ্যরাতে হঠাৎ ম্যামের ফোন পেতে সিয়াম কিছুটা আতঙ্কিত বোধ করে। ম্যাম কখনো অসময় ফোন করেনি, তাহলে আজ স্যারের কিছু হয়নি তো? ভাবতে ভাবতে ফোনটা কেটে যায়। 3য়বার রিং হওয়ার সাথে সাথে রিসিভ করে। হ্যালো ম্যাম। হ্যালো ম্যাম, এত রাতে কল করেছেন, কিছু হয়েছে? সিয়াম ভাইয়া, আপনি এই মুহূর্তে কোথায় আছেন? আপনার স্যারকে কল করেছিলাম, উনি ফোন ধরছেন না কেন? এখন আবার ফোন বন্ধ দেখাচ্ছে। প্লিজ একটু বলেন না উনি কোথায়? ম্যাম আপনি শান্ত হন, আমার কথাটা শুনুন। স্যার হয়তো কাজে ব্যস্ত, তাই ফোন করতে পারছে না, বা স্যারের ফোনে চার্জ নেই। আপনি চিন্তা করবেন না, স্যার ভালো আছে। আপনি একটু ফোনটা আপনার স্যারকে দিন, বলুন ম্যাম বেশি না 10 সেকেন্ড কথা বলবেন প্লিজ ভাইয়া। মানে ম্যাম, আপনি তো স্যারের কাছে নেই, ইভেন কুমিল্লাতে নেই। আমি ঢাকায় ছিলাম, আজকেই ফিরেছি, এখনও গাড়িতেই রয়েছি। কিন্তু আপনি চিন্তা করবেন না, স্যার ঠিক আছেন। ও, আপনি কুমিল্লায় নেই? কিন্তু আমার কেমন অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে উনি ভালো নেই। আপনার কাছে কতক্ষণ লাগবে? ম্যাম বেশি নয়, 1 ঘন্টা এমনই সময় লাগবে। আপনি পৌঁছে একটু ফোন করবেন? আপনি প্যানিক হবেন না, আমি পৌঁছে ফোন করব। ততক্ষণে স্যার যদি বাসায় না পৌঁছায় আমি খোঁজার চেষ্টা করব। আপনি প্লিজ টেনশন করবেন না। থ্যাংক ইউ ভাইয়া, সাবধানে আসবেন, রাখছি। জি ম্যাম। আপনি কোথায় মেজর সাহেব? যেখানেই থাকুন প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। আপনার হৃদহরিণী আপনার জন্য সারপ্রাইজ নিয়ে অপেক্ষাই তো, তাড়াতাড়ি আসুন প্লিজ। কথাগুলো উচ্চারিত করে আভা মাটিতে বসে পড়ে। বিছানার কোণে মাথা ঠেকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আরদিনের ফটো ফ্রেমটার দিকে।
কালো কাপড়ে মুখ ঢাকা, হাত পা রশিতে বাঁধা অবস্থায় চেয়ারে বন্দি আরদিন। এখনো চৈতন্য ফেরেনি, অচেতন, ডান কাঁধের উপর মাথায় হেলিয়ে পড়ে আছে সে। তখনই ঘরে প্রবেশ করে দুজন লোক। আরদিনকে অচেতন দেখে দুজন লোক নিজেদের মাঝে কথোপকথন করতে লাগলো। এই শালা এখনো অচেতন পইরা আছে কেন রে মফিজ? অজ্ঞান হয়ে আছে নাকি অভিনয় করতেছে? দেখ তো একবার কাপড়টা সরাইয়া। দাঁড়া দেখতেছি। কথাটা বলে মফিজ আরদিনের মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে ফেলে। দেখে আরদিন সত্যি সত্যি অচেতন। মফিজ তার সঙ্গীকে বলল, কি রে এখনো অজ্ঞান যে, কি করবি? মুখে পানি মার। সঙ্গী কথা শুনে মফিজ আরদিনের চোখে মুখে এক ঝক পানি ছিটকে মারে। পানির স্পর্শে আরদিন নিভু নিভু চোখ খুলে তার সামনে দুজন ব্যক্তিকে দাঁড়িয়ে আছে দেখতে পায়। আরদিনকে চোখ খুলতে দেখে মফিজ তার সঙ্গে একে অপরের দিকে তাকিয়ে একটা পৈশাচিক হাসি দেয়। আরদিন মাথা ঝাঁকাতে চোখ মুখ চুলের পানি ঝরে পড়ে। ঘোর কাটাই ভালোভাবে তাকাতে সামনে দুজন ব্যক্তিকে দেখে আরদিন তাদের চিনতে পারে। এই দুজনই তাকে রেস্টুরেন্টে অচেতন করেছিল, তার মানে সে এখন তাদের জিম্মায়। কিন্তু তারা কেন তাকে ধরে এনেছে? কি উদ্দেশ্য তাদের? অন্বেষা? ও তো আমায় মেসেজ করেছিল রেস্টুরেন্টে থাকবে বলে, কিন্তু অন্বেষা কখনো চাইবে না আমার বিপদ হোক। তাহলে সবকিছু ট্র্যাপ ছিল। কিন্তু এটা কার কাজ হতে পারে? মামা? বাবা? স্যার চোখ খুলেছে, এখন কি করমু? ঠিক আছে স্যার, আর কিছু করমু? আচ্ছা স্যার রাখছি। মফিজ স্যার বলছে এরে প্রথমে কিছু খাইয়ে দিতে, এরপর যা খাবার স্যার দীক্ষা নিব, যা খাবার নিয়ে আয়। যাইতাছি। কিছুক্ষণ পর মফিজ খাবার নিয়ে আরদিনের সামনে রাখে। আরদিন অত মাথা উঠিয়ে একবার দুজনের দিকে তাকায়, আরেকবার খাবারের দিকে তাকিয়ে নিশ্চুপ বসে থাকে। মফিজ পুনরায় বলে, খাবারগুলো খেয়ে নে, কিছুক্ষণ পর বস আসবে। আমি কিছু খাবো না, তোদের বসকে বল আমার সামনে আসতে। ভালোই ভালোই কইতেছি, খেয়ে নে, নাওয়ায়। কিছুই করতে পারবি না, অযথা কথা না বাড়িয়ে তোদের বসকে ডাক। স্যার এই ছেলে বেশি তেজ দেখাইতেছে, কি করমু? স্যার আপনি কখন আসবেন? মফিজ না খাইলে না খাক, জোর করছি না, ক্ষুধা লাগলে নিজে খাইয়া নিব। খাবারগুলো রাইখা চইলা আয়। আচ্ছা। দাঁড়াও। আরদিনের দিকে তাকিয়ে, যখন খিদে লাগে খাইয়া নিস, এখন তেজ নিয়ে বসে থাক, চললাম। মফিজ ও তার সঙ্গী ঘর থেকে বেরিয়ে বাহিরে চলে যায়। বাইরে অসংখ্য পাহারাদার দাঁড়িয়ে আছে, তাই দরজার তালা লাগানোর প্রয়োজন পড়েনি। দুজন চলে যেতে আরদিন চারপাশটা ভালোভাবে পর্যবেক্ষণ করে। রুমটা একবার ছোট, রুম বললে ভুল হবে, এক রুমের ছোট একটা ঘর। একটা খাট ফেললে আর কিছু রাখার জায়গা থাকবে না। ঘরটা ছনের তৈরি। একপাশে একটা ছোট টেবিল রাখা, যেখানে খাবারের প্লেট, পানির জগ রাখা আছে। মাঝখানে একটা চেয়ার, যেটাতে সে বর্তমানে বসে আছে। বাকিটা শূন্য। রুমের চার দেয়ালের দিকে তাকালে ছনের ফাঁক দিয়ে বাহিরের আশপাশটা আবছা দেখা যায়। ছনের ফাঁক দিয়ে যতটুকু দেখা যাচ্ছে, বাহিরে অনেক মানুষ পাহারাই দাঁড়িয়ে আছে। আশেপাশে অসংখ্য গাছগাছালি দেখা যাচ্ছে। তার মানে এটা কোনো জঙ্গল, আর তারা তাকে কোনো জঙ্গলে বেঁধে রেখেছে। এখান থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেটার পরিকল্পনা করছে আরদিন। গভীর রাত, এখনো তাকে ফিরতে না দেখে সকলে হয়তো চিন্তায় অস্থির হয়ে উঠেছে। মা, বাবা, অন্বেষা, নিধির সকলে তার জন্য অপেক্ষাকৃত। কিন্তু সে যে ট্র্যাপে পড়েছে সেটা কিভাবে জানাবে? বুঝতে পারছে না এটা কার কাজ হতে পারে। অন্বেষার ফোন থেকে কে মেসেজ করে? 1 মিনিট, বাবা নয় তো? আমার মন বলছে বাবাই হবেন, কিন্তু তিনি হাজারো চিন্তায় আরদিন স্থির বসে থাকতে পারছে না। এটি কেমনভাবে বেঁধেছে, নাড়াচাড়ার সুযোগ নেই। দুহাত চেয়ারের পিছে বাঁধা, পা দুটো চেয়ারের পায়ের সাথে বাঁধা, পুরো শরীরে রশি পেঁচানো, যেন চেয়ার সাথে একবার সেটিং করে ফেলেছে। যেভাবেই হোক তাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, কিন্তু কিভাবে? রাত 1:30। সিয়াম, মিরাজ দুজন বাস থেকে নেমে সিএনজি ধরে সোজা অফিসে যায়। সেথায় যেতে দেখে ইতোমধ্যে সকলে বাসায় পৌঁছে গিয়েছে। কয়েকজন সৈনিক পাহারায় দাঁড়িয়ে আছে, তাই সিয়াম, মিরাজ দুজন অফিস থেকে বেরিয়ে আসে। পথিমধ্যে সিয়াম আরদিনকে ফোন করার চেষ্টা করেছিল, বরাবরই ব্যর্থ হয়। অফিস থেকে বেরিয়ে সিয়াম মারুফকে কল করে। মারুফ তখন নিদ্রায় মগ্ন। বালিশের পাশে ফোন বাজতে বাজতে মারুফ ঘুমন্ত অবস্থায় হাতড়ে হাতড়ে বালিশের পাশ হতে ফোন রিসিভ করে হ্যালোকে উচ্চারিত করে। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি স্যার, এত রাতে ডিস্টার্ব করার জন্য। স্যার আমি সিয়াম। স্যার আরদিন স্যার কোথায় আছে আপনি জানেন? স্যার এখনও বাসায় ফেরেননি, অফিসেও নেই। ম্যাম ওই থেকে টেনশন করছেন। স্যারের ফোনও বন্ধ দেখাচ্ছে, কি করব বুঝতে পারছি না। আপনি কিছু জানেন স্যার? কি এসব কি বলছো সিয়াম? স্যার তো দুপুরেই অফিস থেকে বেরিয়ে যান। তুমি যখন ফোন করেছিলে এর আধ ঘন্টা পরেই তিনি বেরিয়ে পড়েছিলেন।
এখন এসব কি বলতে চাইছো? কিন্তু জি স্যার, সব সত্য। স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সিয়াম, স্যার তো দুপুর 3টা নাগাদ অফিস থেকে বেরিয়ে যায়। সময়টা কম নয়, এখন রাত 1:30 বাজে। এত সময় তিনি কোথায় থাকতে পারেন? কিছুই বুঝতে পারছি না স্যার। স্যার তো কখনো এমন করেনি। এদিকে ফোনটা বন্ধ দেখাচ্ছে। তোমরা ঢাকা থেকে কুমিল্লা ফিরে এসেছো? জি স্যার, কিছুক্ষণ আগে। এই মুহূর্তে অফিসের সামনে দাঁড়িয়ে আছি। আর কিছু বলার আগেই মারুফ বলল, তোমরা ওখানেই দাঁড়াও, আমি কিছুক্ষণের মাঝে আসছি। তোমার ওকে স্যার। 25 মিনিট অতিবাহিত হতে মারুফ এসে পৌঁছে। তিনজন অফিসার টেকনোলজি রুমে প্রবেশ করে আরদিনের ফোন নাম্বার ট্র্যাক করে। শেষ লোকেশন পুলিশ লাইনের স্কুলের বিপরীত পাশে, কেবাব ডাইন, দ্য মাল্টি কুইজিন রেস্টুরেন্ট নির্দেশ দিচ্ছে। অতঃপর তিনজন রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হয়। আবার আরদিনের অপেক্ষায় কখন যে ঘুমিয়ে পরে বিছানার কোণে বুঝতে পারেনি। হঠাৎ চোখ মেলতে চারপাশে তাকিয়ে দেখে আরদিন এসেছে কিনা। বেশ কয়েকবার আরদিনকে ডাকে, সারা শব্দ না পেয়ে ওয়াশরুম বারান্দা চেক করে। সেথায় না পেয়ে উপর তলা থেকে নিচতলায় দৌড়ে যায়। ড্রয়িং রুম, কিচেন রুম সব জায়গা চেক করে অবশেষে হার মেনে ড্রয়িং রুমে বসে পড়ে। দু হাতে মুখ চেপে ডুকরে কেঁদে ওঠে। সে আরদিনের বিষয়টা কাউকে বলতেও পারছে না, নিজেও কিচ্ছু করতে পারছে না। এতটা অসহায় জীবন প্রথমবার অনুভব করলো আভা। কান্না ছাড়া আর কিছুই করার নেই। এই মুহূর্তে সময়টাও তার অনুকূলে নেই। রাত 2টো বাজে। একটা মেয়ে কিভাবে কি বা করতে পারবে? সময় ব্যয় না। আভা বফা থেকে উঠে পুনরায় রুমে দৌড়ে যায়। ফোন হাতে সিয়ামকে ফোন করে। সিয়ামরা তখন আরদিনের ফোনের লাস্ট লোকেশন অনুযায়ী রেস্টুরেন্টের দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ ফোন বাজতে দেখে ম্যামের ফোন রিসিভ করে বলল, ম্যাম, আপনি চিন্তা করবেন না। আমি মারুফ স্যার ও মিরাজ স্যারকে তিনজন মিলে স্যারকে খোঁজার চেষ্টা করছি। আশা করছি খুব তাড়াতাড়ি পেয়ে যাব। আপনারা এখন কোথায় ভাইয়া? আমরা পুলিশ লাইনে অবজেক্ট সাইটে একটা রেস্টুরেন্টের দিকে এগিয়ে যাচ্ছি। স্যারের ফোন ট্র্যাক করতে সেখানে লাস্ট ডিরেকশন দেখাচ্ছে। আমি কি আসবো ভাইয়া? আবার কথা শুনতে সিয়াম পিলে চমকে ওঠে। কি বলে ম্যাম এসব? এত রাতে তিনি একা একা আসবেন? তাই বলল, না না ম্যাম, দোহাই আপনি বাসা থেকে বাইর হবেন না। স্যার জানতে পারলে আমাকে চাকরি বিচ্যুতি করবে। আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। দেন আপনাকে একে একে সব ইনফরমেশন ডিটেলস জানাবো। ততক্ষণ অবধি বাসা থেকে বাইরে হবেন না ম্যাম, প্লিজ। ঠিক আছে ভাইয়া, আপনি কিন্তু সবকিছু জানাবেন। আমি আপনার ফোনের অপেক্ষায় থাকবো। জি ম্যাম। কথার মাঝে সকলে রেস্টুরেন্টে এসে পৌঁছে। ভাগ্য ভালো রেস্টুরেন্টে তখন খোলা ছিল, হয়তো কিছুক্ষণের মাঝে বন্ধ হয়ে যাবে। তিনজনে দ্রুত জিপ থেকে নেমে রেস্টুরেন্টে প্রবেশ করে। কাউন্টারে যেতে দেখে কাউন্টার বয় আজকের মতো তার সব কাজ গুছিয়ে বাসায় যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তিনজন কাউন্টারের সামনে দাঁড়াতে ছেলেটা তাদের দিকে ফিরে তাকায়। ছেলেটাকে তাকাতে দেখে মারুফ কিছু না বলে সরাসরি প্রশ্ন করে, আমাদের হোটেলে সিসি ক্যামেরা আছে? আপনারা কে? সিয়াম তাদের ব্যাজ দেখাতে ছেলেটা চুপসে যায়। মাথা নেড়ে বোঝাই সিসি ক্যামেরা আছে। ছেলেটার কথা শুনতে মারুফ উচ্চারিত করলো, গুড, বলে চলো কন্ট্রোল রুমে, আমরা সিসিটিভি ফুটেজ চেক করতে চাই। কিন্তু স্যার কি হয়েছে বলা যাবে? হুট করে মাঝরাতে এভাবে? না মানে হোটেলের ম্যানেজার ও মালিককে না জানিয়ে? তুমি প্রথমে সিসিটিভি ফুটেজ দেখাও, কিছু হলে বাকিটা পরে দেখা যাবে। কিন্তু তুমি দেখাবে নাকি আমরাই দেখে নিব? ওকে স্যার, চলুন। চারজন কন্ট্রোল রুমে পৌঁছায়। কিছুক্ষণ অপেক্ষা করতে কাঙ্ক্ষিত জিনিসটা পেয়েছে। তিনজন স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্ক্রিনে তখন স্পষ্ট দেখা যাচ্ছিল দুটো মাস্ক পরিহিত লোক এসে কিভাবে আরদিনকে অচেতন করে নিয়ে যাচ্ছে। সবটা দেখে উপস্থিত চারজন চমকে ওঠে। মারুফ গর্জে ওঠে, কি ডিউটি করো তোমরা? হ্যাঁ, তোমাদের রেস্টুরেন্ট থেকে একটা মানুষকে অচেতন করে দুজন লোক নিয়ে যাচ্ছে, আর কেউ তা দেখতে পাওনি? তোমাদের রেস্টুরেন্টের তো আমি আগে স্যারকে খুঁজে বের করি, অতঃপর তোমাদের রেস্টুরেন্টের ব্যবস্থা করছি। যেখানে কোনো সিকিউরিটি নেই, মানুষজনের সেফটি নেই, সেখানে কিসের রেস্টুরেন্ট? মারুফের ধমকে ছেলেটা ভয় পেয়ে যায়, পরপর ক্ষমা চেয়ে নেয়। সিয়াম তখন পুনরায় ফুটেজটা চেক করছিল, কিন্তু কিছুই পায়নি সে। উদ্দেশ্য ছিল গাড়ির নাম্বারটা জানার, কিন্তু গাড়িতে কোনো নাম্বারই নেই। কি করবে তিনজন বুঝতে পারছে না। আরদিনকে কেউ অপহরণ করেছে জানার পর হতে সিয়াম, মারুফ, মিরাজ তিনজনই বেশ চিন্তিত। এটা কার কাজ সেটাই ভাবছে তিনজন। আভা বসে আছে একটা ফোন বা আরদিনের ফিরে আসবার অপেক্ষায়। অপরদিকে আরদিন কৌশলে তার হাতের বাঁধন খোলার আপ্রাণ চেষ্টা করছে।
সন্দেহপ্রবণ ভূগর্ভস্থ জগতের মনুষ্য জাতির কল্পনাকে বহু বছর ধরে আঁকড়ে রেখেছে মাফিয়া কিং অ্যান্ড কুইন্সরা। চোরা কারবারির বিলাসবহুল উপরন্ত অপরাধমূলক জীবনধারার জন্য অনেকের কাছে আদর্শ হয়ে উঠেছে মাফিয়ারা। অনেকের স্বপ্ন বড় হয়ে মাফিয়া হওয়ার, কেউ বা লোভে পড়ে মাফিয়ার মতো অন্ধকার জগৎ বেছে নেয়। কিন্তু কেন আমরা মাফিয়া কিং বা কুইন্সদের দ্বারা এত মুগ্ধ হচ্ছি? কেন তাদের ব্যক্তিত্ব আমাদের আকৃষ্ট করছে? যারা মূলত দস্যুদের জীবনযাপন করে, যারা নিজেদের রক্ষা করতে সক্ষম না, যাদের জীবনটা অনিশ্চিত, জেনেও প্রতিনিয়ত মৃত্যু হাতে নিয়ে জীবন বাজি রেখে অন্ধকার জগতের সাথে লড়াই করে যাচ্ছে, তাদের ব্যক্তিত্ব কেন এত আকর্ষণীয়? মূলত মাফিয়ারা শুধু কিছু সংখ্যক সংঘটিত অপরাধ গোষ্ঠী নয়, গ্যাংস্টারদের ভিলেন নয়, নায়ক হিসেবে দেখা হয়। কখনো কখনো মাফিয়াদের ব্যক্তিত্ব অবলম্বনে হলিউড মুভি সম্পাদিত হয়। অনেক মাফিয়াদের জীবনীয় সমন্বয়ে বাস্তব ঘটনাগুলোর ভিত্তিতে তৈরি হয় সিনেমা। তাদের ক্রিমিনালি লাইফস্টাইল হলিউড মুভিতে তুলে ধরা হয়, যা অপরাধ প্রবণ হয় এবং দর্শকের কাছে ইতোমধ্যে মনে হয় যে এই দস্যুরা নায়ক, যারা নিরর্থক মারা গিয়েছেন। পৃথিবীর ইতিহাসে ফ্র্যাঙ্ক কস্টেলো ছিলেন ইতালি বিখ্যাত মাফিওসোর। তিনি অপরাধ জগতের ভয়ঙ্কর এবং বিখ্যাত লুসিয়ানো পরিবারকে নেতৃত্ব দিয়েছিলেন। কারণ তাকে প্রধানমন্ত্রী বলা হয়, কারণ তিনি আন্ডারওয়ার্ল্ড শাসন করতেন এবং সত্যিকার অর্থে নিউ ইয়র্কে মার্কি ডেমোক্রেটিক পার্টির রাজনৈতিক সমাজ মাফিয়া এবং টামানি হলের সাথে যুক্ত হয়ে রাজনীতিতে আসতে চেয়েছিলেন। ধারণা করা যায় 1972 সালের দ্য গডফাদার চলচ্চিত্রের নায়ক ভিক্টর কোর লিয়ন কস্টেলোর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সাদমান হক মূলত মাফিয়া দলের সদস্য। মাদক, অস্ত্র পাচার, অবৈধ পণ্য প্রভৃতি সহ যে কোনো চোরা চালানে সহায়তা, বিবাদে মধ্যস্থতা ও বিপদে কাঙ্ক্ষিত সহায়তা প্রদান এবং অবৈধ অর্থ লেনদেন বা চুক্তির সমন্বয় মাফিয়াদের প্রধান কাজ। মাফিয়া সদস্যরা সার্বভৌম সংস্থার সদস্য হিসেবে নিজেদের সম্ভ্রান্ত ও সম্মানিত বলে দাবি করে। সাদমান হক তেমনি একজন মাফিয়া সদস্য। দেশের অস্ত্র বিদেশে পাচার করা তার কাজ। তাদের মূল ডেরা জঙ্গলবাড়ি গোলবনে মধ্যবর্তী স্থানে, শুনশান জঙ্গল, মানুষের চলাফেরা কম। সন্ত্রাসীরা তাদের ডেরার জন্য এমনই নির্জন শুনশান জায়গার উপযুক্ত মনে করে। জঙ্গলবাড়ি গোলবন তেমনি জায়গা। অপর দিন আরদিনকে তারা সেখানে বন্দি করে রাখে, শহর থেকে 17 কিলোমিটার দূরে, যা সাধারণ মানুষের দৃষ্টি সীমানার বাইরে। মফিজ, শুনেছি বস আজ কোনো সোলজারকে তুলে এনেছে, কথাটা কি সত্যি? জি বস, সত্যি। চল একবার দেখে আসি। কিন্তু স্যারকে না জানায় যাবো? কিছু হইলে তখন কি করবো? ওই আর্মি বসে পরিচিত। বস কইছে আর্মি নাকি বহুত চালাক। ভুলে যাচ্ছিস আমি একসময় কি ছিলাম? না ভুলিনি বস, তাই একটু দ্বিধাবোধ হচ্ছে। তুই কি আমাকে এখনো সন্দেহ করিস? না বস, কিন্তু আপনার রক্তে মিশে আছে তাই। আচ্ছা চলুন। আরদিন মুচড়ামুচকি করছিল হাতের বাঁধন মুক্ত করার জন্য। হাতের পেঁচটি কিছুটা লুজ হতে বাকিটা খোলার চেষ্টা করবে, ঠিক তখনই কেউ দাঁড় ঠেলে ঘরটাতে প্রবেশ করে। কারো পায়ের শব্দে আরদিন থমকে যায়। পূর্বে নেয় নাড়াছাড়াবিহীন নিঃশব্দে বসে পড়ে। মফিজ ও তখনকার কথা বলা সে অজ্ঞাত লোকটি দুজন রুমে প্রবেশ করে। আরদিন ততক্ষণে পূর্বে নেয় মাথাটা নত করে রাখে। টেবিলে খাবার পাশে আরদিনকে মাথা নত দেখে মফিজ চেঁচিয়ে ওঠে, তুই এখনো অভুক্ত আছিস? ভালোই ভালোই বলছি, খাবারগুলো খেয়ে নে, না হয় পরের বার থেকে খাবার মুখে দেখতেও পারবি না। আর ভাবিস না এত সহজে এখান থেকে ছাড় পেয়ে যাবি তুই। আমার মনে হয় না বস তোকে ছাড়তে বলবে। নিজের খেয়াল রাখতে খেয়ে নে, বেঁচেই যদি না থাকিস তাহলে এত জিদ দিয়ে কি করবি? কথাগুলো বলে মফিজ খাবারের প্লেটটি আরদিনের দিকে এগিয়ে দেয়। মফিজের কাজে আরদিন মাথা উঁচিয়ে মফিজের দিকে তাকিয়ে গিয়ে তার চোখ যায় মফিজের পাশে দাঁড়ানো ব্যক্তিটির দিকে। সে ব্যক্তিটিকে দেখে আরদিন বিস্ময়ে হা হয়ে যায়। ভুলে যায় আশেপাশের কথা, ভুলে যায় সে এই মুহূর্তে কারো জিম্মায় বন্দি, ভুলে যায় মফিজের কথা, সব ভুলে বিস্ময়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের মানুষটার দিকে। সামনের মানুষটারও একই অবস্থা। সে ব্যক্তিটিও আরদিনকে এখানে দেখে বিস্ময় হতবুদ্ধ হয়েই তাকিয়ে থাকে। দুজন মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আপনি এখানে বা তুমি এখানে? আরদিন নিজের বিষয়ে দাবি রাখতে না পেরে প্রশ্নই করে ফেলে, স্যার আপনি এখানে? আরদিনের প্রশ্নে মফিজ হু হু করে হেসে ওঠে, যেন সার্কাস চলছে এখানে। তাই হাসি হাসি মুখে বলল, এই কেই বললে আর্মিদের রক্ত, কইছিলাম না আপনার রক্তে মিশে আসে। সৎ হলো দুজনেই আর্মি, তাই কেউ ভুলার নয়।
স্যার আপনি এখানে কি আপনি তো 3 বছর আগে মারা। আর কিছু বলবার আগেই মফিজ আরদিনের মুখের কথা কেড়ে নিয়ে বলে, তো স্যারকে নয় আমাকে জিজ্ঞেস কর, আমি কইতাছি। থাক, তোকে কইতে হইব না, আমি নিজেই কইতাছি। তাহলে হুন, সেদিন মিশনে তো স্যার মরে নাই, তার গুলি লাগছিল কিন্তু সে মরছিল না। আমাদের বস তাদের মারতে দেয়নি, বাঁচিয়ে ফেলেছে। অন্যদিকে তোদের আর্মি ডিপার্টমেন্ট ভাবছিল তোদের স্যার উপরে টপকাই গেছে, ওইটা সুযোগ নিয়ে আমাদের বস তারপর তোদের স্যারকে সুস্থ করে আমাদের দলে লিডার বানিয়ে দেয়। এখন উনি তোদের স্যার না, আমাদের বস, তাই না বস? মফিজের কথা শুনে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা মাথা দুলায়। অর্থাৎ হ্যাঁ, 4 বছর আগে আরদিন সবে মাত্র আর্মিতে জয়েন করেছে। জয়েন করার 1 মাস অতিবাহিত হওয়ার আগে ডিপার্টমেন্ট থেকে বড় একটা মিশনের ব্যবস্থা করা হয়, যেটা ছিল সন্ত্রাসী দলের বিপক্ষে। যে দলের লিডার নেতৃত্বে ছিলেন সাদমান হক, অপরদিকে আর্মি টিমের নেতৃত্বে ছিলেন কর্নেল আতাউল ওসমানী। যথারীতি নিয়মমাফিক মিশন হয়, দুপক্ষে সংঘর্ষ, গোলাগুলি হয়। সাদমান হকের গুলিতে কর্নেল ওসমানী ফারুকি গুলিবিদ্ধ হন। মিশন শেষে যখন কর্নেল বা তার ডেড বডির কোনো রকম হদিশ পেতে অক্ষম হয়, তখন আর্মি ফোর্স ভেবেছিল কর্নেল মিশনে শহীদ হয়েছে। অতঃপর তাকে না পেয়ে সকলে ডিপার্টমেন্টে ফিরে যায় এবং কর্নেল আতাউল ওসমানীকে মৃত হিসেবে ঘোষণা করে। কর্নেল আতাউল ওসমানীর জায়গায় নতুন কর্নেল হন বর্তমান কর্নেল ফারুক আহমেদ। আরদিন তখন সবেমাত্র আর্মিতে জয়েন হয়, তাকে মিশনে পাঠানো হয়নি। পরবর্তীতে আরদিন তার বুদ্ধি, বিচক্ষণতা সবকিছু দিয়ে আস্তে আস্তে নিজের পদোন্নতি করতে থাকে। একসময় মেজর হয়। ফারুক আহমেদ কর্নেল থেকে যান। ডিপার্টমেন্টের সকলে জানেন কর্নেল আতাউল ওসমানী মৃত। আরদিন সেও তাই ভাবত এবং তাকে ভীষণ শ্রদ্ধা করত। ডিপার্টমেন্টে এখনো কর্নেল আতাউল ওসমানী ফটো ফ্রেম লাগানো আছে। এতদিন যে মানুষটাকে মৃত ভেবে আরদিন প্রতিদিন তার ফটো দেখে তাকে স্মরণ করেছে, আজ এত বছর পর নিজের চোখের সামনে দেখে আরদিন সত্যি কি কর্তব্য বিমূঢ়। এসব কি শুনছে সে? স্যার সন্ত্রাসী দলের লিডার, তাই বলল। কিন্তু স্যার আপনি। মফিজ, তুমি একটু বাইরে যাও, আমি একটু ওর সাথে কথা বলে আসছি। মাফ করবেন বস, আমি যাইতে পারবো না। মফিজের কথা শুনে আদাল সাহেব একটা নিঃশ্বাস ফেলে পুনরায় বলে, কি করলে তুই বিশ্বাস করবি আর এখান থেকে একটু বাইরে যাবি মফিজ? আপনার ছুরিটা দিয়ে এখন যদি এই আর্মিকে আঘাত করতে পারেন তাহলে বিশ্বাস করতে পারবেন। মফিজের কথাটা শোনার সঙ্গে সঙ্গে আতাউল সাহেব তার কোমর থেকে ছুরিটা বের করে আরদিনের হাতে চালিয়ে দেয়। দৈবাদ আক্রমণে আরদিন স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে তার স্যারের দিকে, অথচ তিনি ভাবলেশীনভাবে তাকিয়ে আছেন মফিজের দিকে। আরদিনকে আঘাত করতে দেখে মফিজ যেন ঠিক এই মুহূর্তে দারুণ কিছু উপভোগ করলো। খুশিতে বাকবাকম হয়ে রুম ছেড়ে চলে যায়। মফিজকে বেরিয়ে যেতে দেখে আতাউল সাহেব কান্না করতে করতে আরদিনের পায়ের কাছে বসে পড়লেন। স্যারকে এভাবে বসে পড়তে দেখে আরদিন বিচলিত হয়ে ওঠে। জিজ্ঞাসা করে, স্যার আপনার কি হয়েছে? কাঁদছেন কেন? আমাকে আঘাত করেছেন বলে? কাঁদবেন না প্লিজ, আমি ঠিক আছি। এটুকু আঘাত আমার কিছুই হবে না। আর আপনি তো খুব গভীর কোনো আঘাত করেনি, সামান্য শরীরের চামড়াটা কেটে আছে, কষ্ট পাবেন না। আই এম অল রাইট। আমাকে ক্ষমা করে দিও আরদিন, আমি ইচ্ছে করে করতে চাইনি। তুমি দেখলে এটা না করলে মফিজকে এখান থেকে সরানো যেত না। আমি বুঝতে পারছি স্যার, আপনি সেসব ছাড়ুন, আমাকে বলুন আপনি এখানে কি করছেন? আপনি বেঁচে আছেন তাহলে ডিপার্টমেন্টে ফিরে যাননি কেন? শুনলে না কিছুক্ষণ আগে মফিজ কি বলল? সবটাই সত্যি। এখান থেকে বের হবার কোনো সুযোগ বা সঠিক সময় দুটোর কোনোটাই নেই। আমি এখান থেকে বের হলে আমাকে সন্ত্রাসীদের লিডার বলে গ্রেপ্তার করবে, যার ফোর্স তার সব ব্যবস্থা করে রেখেছে। সাদমান হক ওরফে তোমার শ্বশুর। কি অবাক হচ্ছ? ভাবছো আমি এসব জানলাম কি করে, তাই তো? আরদিন সত্যি অবাক। স্যার কিভাবে জানেন এসব? তার মাথায় ঢুকছে না। বললেন, আপনার কথায় আমি সত্যি অবাক হচ্ছি স্যার। আপনি জানেন সাদমান হক আমার শ্বশুর, কিন্তু কিভাবে? আমি অনেক কিছু জানি আরদিন, তোমার থেকেও বেশি জানি। তবে আমি অবাক হচ্ছি তুমি সাদমান হকের নাম শুনে অবাক হওনি কেন? যেটা শুনে অবাক হওয়ার কথা তাতে অবাক না হয়ে সাদমান হক তোমার শ্বশুর সেটা জানি বলে অবাক হচ্ছ। ব্যাপার কি? তুমি কি সাদমান হকের আসল পরিচয় জানো? তেমন জানি না স্যার, তবে মোটামুটি জানি। তিনি সন্ত্রাসীদের লিডার, দেশীয় অস্ত্র পাচার করা, বোম তৈরি করা, বোম ব্লাস্ট করা, এসব জানি। ব্যাস এটুকু? আর কি জানা বাকি আছে স্যার? অনেক কিছু।
তুমি তো এখনও কিছু জানো না দেখছি। আর দিন সাদমানের আসল পরিচয় সম্পর্কে 3 ভাগের 1 ভাগও জানা নেই তোমার। 3 বছর 3টে বছর আজ তাদের সাথে আছি। তাদের সাথে থাকতে, তাদের বিশ্বাস অর্জন করতে কি না করেছি আমি। নিজের ফ্যামিলি, সন্তান, নিজের কর্ম ছেড়ে পড়ে আছি এই সন্ত্রাসীদের সাথে, শুধু দেশের ক্ষতি হতে দিব না ভেবে। দেশের ক্ষতি মানে? বুঝুনি স্যার। মাস 4 আগে তোমার অধীনে সিলেটের যে মিশনটি হয়েছিল তার সকল ইনফরমেশন তোমাকে যে লোকটা জানিয়েছে সে আমার লোক ছিল। কোথায় কি হচ্ছে সেসব জেনে গুপ্তচর মাধ্যমে তা আর্মি ফোর্সকে জানাই আমি তোমার সম্পর্কে অনেক আগে শুনেছিলাম। যখন থেকে তুমি নতুন মেজরের দায়িত্বে পেয়েছিলে সে সময় হতে তোমার সম্পর্কে সব জানি আমি। তুমি যখন বিয়ে করেছিলে আমি তখন সৌদি ছিলাম। সন্ত্রাসী দলের কাজ করতে হয়, যেতে হয়েছিল। না হয় কখনো তোমাকে ওই বিয়েটা করতে দিতাম না আমি। সুস্মিতা ওরফে নাতাশা হকের বঞ্চিকে তো কখনোই নয়, কিন্তু ততদিনে দেরি হয়ে যায়। আমি পারিনি তোমার বিয়েটা আটকাতে। আমি নাতাশা হক মানে আমার শাশুড়ি মার বঞ্জিকে বিয়ে করেছি। আর স্যার সাদমান হক যে অন্বেষার আপন বাবা সেটা কেন ভুলে যাচ্ছেন? তোমাকে কে বলল অন্বেষা সাদমানের মেয়ে? আমি তাই জানি স্যার, সেদিন হসপিটালের আমার শাশুড়ি মা নিজের মুখে বলেছেন। অতঃপর নাতাশা হকের বলা সমস্তটা আরদিন খুলে বলে তার স্যারকে। অপ্রত্যাশিত কথা শুনে আতাউল সাহেব হতবাক। এতটা মিথ্যা? তিনি জবাব দিলেন, তুমি দেখছি কিছু জানো না আরদিন। তোমার অর্ধাঙ্গিনী সাদমানের হকের মেয়ে নয়, সে দেবযানী চ্যাটার্জি ও শুভ্রান্ত চৌধুরীর মেয়ে বিভাবরী চৌধুরী, বর্তমানে অন্বেষা মেহরিন আভা নামে পরিচিত। তোমার শাশুড়ি ছিলেন জম। আরও কিছু বলতে যাচ্ছিলেন আতাউল সাহেব, তার আগেই বাহির থেকে মফিজ রুমে প্রবেশ করে। বলে, বস আর কতক্ষণ? একটু পর রাইত পাওয়া যাইব, এবার আসুন। আতাউল সাহেব অসহায় দৃষ্টি নিক্ষেপ করেন আরদিনের দিকে। আরদিন তখন উৎকণ্ঠা হয়ে আছে সবটা শোনার জন্য, কিন্তু সেই সুযোগটা দিল না তাদের মফিজ। অগত্যা রুম থেকে বেরিয়ে যান মফিজ ও আতাউল সাহেব। যাওয়ার আগে মফিজের অগোচরে তিনি তার ছুরিটা আরদিনের পায়ের কাছে ফেলে যেতে ভুলেননি। আরদিন ছুরিটা দেখতে পায়। স্যারের বলা শেষ কথাটি তাকে বারবার ভাবাচ্ছে। অন্বেষা যদি সাদমান হকের মেয়ে না হয় তাহলে ওনারা মিথ্যে কেন বললেন আমাকে, অন্বেষাকে? দুজনকে একসাথে মিথ্যে বললেন। দেবযানী চ্যাটার্জি অন্বেষার আসল মা সেটা আমিও জানি, কিন্তু এই শুভ্রান্ত চৌধুরী কে? আরদিনের কেন মনে হচ্ছে শুভ্রান্ত চৌধুরীর নামটা সে আগে কোথাও শুনেছে, কিন্তু কোথায় সেটা মনে পড়ছে না। কোথায় কোথায় ভাবতে ভাবতে আচমকা আরদিনের মনে পড়ে সেদিনকার কথা। নিয়াজ, হ্যাঁ নিয়াজ বলেছিল আভা চট্টগ্রামে যায়, যার বাসার থেকে পরীক্ষা দিয়েছিল গৌরব চৌধুরীর বড় ভাই শুভ্রান্ত চৌধুরী। তার মানে আভার বাবার বাড়ি চট্টগ্রাম, আর শুভ্রান্ত চৌধুরী অন্বেষার পিতা। যে বাসায় আভা নানুর বাসা ভেবে থেকেছে, পরীক্ষা দিয়েছে, আদৌতে সেটা নানুর বাড়ি নয়, সেটা অন্বেষার দাদুর বাড়ি। তাহলে অন্বেষা কি বিধর্মী? কিন্তু কিভাবে সম্ভব? সে তো নামাজ, রোজা, পর্দা, ইসলামী দিনের যাবতীয় আমল সবকিছু পালন করেন। তাহলে নাতাশা হক মুসলিম হওয়ার সঙ্গে সঙ্গে আভাকেও মুসলিম বানিয়েছে, নাকি অন্বেষা এখনো বিধর্মী? বিধর্মী হওয়া সম্ভব না, কারণ 5 ওয়াক্ত নামাজে সে কালিমা উচ্চারিত করে, সময় অসময় ইসলামী জ্ঞান চর্চাই করার চেষ্টা করে। জন্মসূত্রে অন্বেষা সনাতন ধর্মাবলম্বী হলেও বর্তমানে সে মুসলিম, যাকে বলে একজন খাঁটি মুসলিম। এত এত রহস্যের সুরাহা কবে করতে পারবো আমি? আমাকে যেভাবে হোক সাদমান হকের আসল পরিচয় জানতে হবে। তার আগে এখান থেকে বের হওয়া অতীব জরুরি। কিন্তু কি কথার মাঝে নিচের দিকে চোখ পড়তে স্যারের ফেলে যাওয়া ছুরিটার দিকে দেখে আরদিন কিঞ্চিত আশার আলো দেখতে পায়। পায়ের সাহায্যে ছুরিটা তুলবার আগে কেউ তার সামনে থেকে ছুরিটা ছিনিয়ে নিয়ে যায়। উক্ত কাজটি কার দেখার জন্য উপরে তাকাতে থমকে যায় আরদিন। পায়ের সাহায্যে ছুরিটা তুলবার আগে কেউ তার সামনে থেকে সেটা ছিনিয়ে নিয়ে যায়। উক্ত কাজটি কার দেখার জন্য উপরে তাকাতে আরদিন থমকে যায়। ছুরি হাতে মফিজ দাঁড়িয়ে আছে, পাশে আতাউল সাহেব দণ্ডায়মান। ও মফিজ আরদিনের দিকে একবার তাকিয়ে আতাউল সাহেবের দিকে ফিরে তাকায় এবং বলে, আমি বলছিলাম আপনাদের রক্তে মিশে আছে, কথাটি ভুল বলিনি বস। আপনি আমাদের দলে হলেও আর্মিতে হয়ে কাজ করেন। যদি তাই না হতো তাহলে আপনি কেন ওই আর্মিকে সাহায্য করতে আপনার ছুরিটা ফেলে গিয়েছিলেন? আমি কিছুই করিনি মফিজ, আমার ছুরি আমার হাতে, এই দেখো।
আতাল সাহেব নিজের পেছন হতে আরেকটা ছুরি বের করে মফিজকে দেখায়। একই রকম দুটো ছুরি দেখে মফিজ অবাক হয়ে তার বসের হাতে থাকা ছুরিটার দিকে তাকিয়ে থাকে। বলে, বস, দুটো একই রকম। ওটা যদি আপনার হয় তাহলে আমার হাতে থাকা ছুরিটা কার? আতাল সাহেব কিছু বলতে যাবেন তার আগে আরদিন বলে, ওটা আমার ছুরি মফিজ, আমার কাছে ছিল, আমার জুতায় লুকানো ছিল। খোলার চেষ্টা করছিলাম, স্যার আমাকে কোনো ছুরি দেয়নি। তুই শুধু শুধু ওনাকে সন্দেহ করছিস। আমি